ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টেক্সটাইল খাত, বাংলাদেশের টেক্সটাইল খাত নিয়ে বা একটা চাপের মধ্যে আছে টেক্সটাইল খাত। এই বিষয়ে আমাদের এক সহকর্মী এটা নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট করেছে। কেন চাপের মধ্যে আছে, কি কি সমস্যার কারণে এই টেক্সটাইল খাত এখন অনেকটাই মুখ থুবড়ে পড়ছে বলে মনে করছেন অনেকেই। এই বিষয় নিয়ে আমাদের সহকর্মী রিয়াদ হোসেন একটি রিপোর্ট করেছেন। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে টেক্সটাইল খাতে আসলে সমস্যাটা কোথায়। জনাব রিয়াদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস ইনসাইটে। আমি একটু প্রথমেই জানতে চাই, এই যে আপনি যে প্রতিবেদনটা ছেপেছেন তাতে দেখেছি যে অনেক জায়গায় এখন হচ্ছে টেক্সটাইল খাতে, বিশেষ করে সুতার মিলগুলো অকেজো হয়ে পড়ে আছে, অনেকগুলো বন্ধ হয়ে গেছে, প্রোডাকশনে নাই, তারপরে গোডাউন বলা হচ্ছে যে ভর্তি হয়ে যাচ্ছে, মাল যাচ্ছে না। কারণ কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন যে অনেকগুলো টেক্সটাইল মিলের মধ্যে মেইনলি আসলে যারা সুতা বানায় আর কি, স্পিনিং মিল। তো এই স্পিনিং মিলগুলো আপনি জানেন এগুলো কিন্তু অনেক বড় বিনিয়োগের, এক একটি 300-400 কোটি টাকা বা তারও বেশি বিনিয়োগের। তো এই মিলগুলোর মধ্যে এখন একটা বড় অংশ যারা এক্সপোর্টের জন্য সুতা বানায় অথবা যারা স্থানীয় মার্কেটে, আমাদের স্থানীয় বাজারে কিন্তু অনেক বড় স্থানীয় বাজার। এক বছরে আমাদের স্থানীয়ভাবে আমরা যে টেক্সটাইলের এবং পোশাক যেটা ব্যবহার হয় সারা বাংলাদেশের মানুষের, এর পরিমাণ $12 বিলিয়ন। তো এইটি এবং এক্সপোর্টের জন্য যেটি বানায়, এই দুটিরই কিন্তু চাহিদা কমছে। চাহিদা কমার কারণে অনেকেই এই সুতা এখন তাদের গোডাউনের মধ্যে পড়ে আছে। গোডাউন উপচে কারো কারো ইভেন ফ্যাক্টরির ভেতরে এখন রাখতে হচ্ছে, বিক্রি হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে বিক্রি কেন হচ্ছে না? আসলে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে গার্মেন্টস যারা এক্সপোর্টারদের কিন্তু এই দিনে দিনে গত 30 বছর, 20 বছর বা 15 বছরে আমাদের স্থানীয় টেক্সটাইল মিলগুলো, আগে এক সময় আমাদের যে কাঁচামাল লাগতো তৈরি পোশাকের, সেটি আমদানি করতে হতো, অর্থাৎ সুতা, কাপড়, ফ্যাব্রিক। এটি কিন্তু গত এই যে 15, 20, 30 বছরে স্থানীয় টেক্সটাইল শিল্প এটি দেওয়ার সেই সক্ষমতা তৈরি হয়েছে। আমাদের তো দুই ধরনের পোশাক আছে, আপনি জানেন, একটি হলো নিটওয়্যার, একটি হলো ওভেন। নিটওয়্যারের এখন প্রায় 100% স্থানীয় মিলগুলো দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে, আর ওভেনের 50%, অর্ধেকের মতো। তো এটি দিনে দিনে বাড়ছিল, কিন্তু গত 2 বছর থেকে আবার পরিস্থিতিটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। যে বাংলাদেশ আসলে যে সুতাটা মূলত স্থানীয়ভাবে দিত, এখন যিনি সুতা কিনবেন অথবা ফ্যাব্রিক কিনবেন, উনি তো যেখানে কম পয়সায় পাবেন সেখান থেকে কিনতে যাবেন। যারা পোশাক শিল্প মালিক, তারা যদি স্থানীয় বাজারে কম পয়সায় পায়, আমদানিতে খরচ আছে। ধরুন আমদানির চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনা, তার আবার ফ্যাক্টরি গোডাউন পর্যন্ত আনার একটা খরচ আছে। তো এই খরচ হিসাব করে উনি যদি দেখেন যে না, স্থানীয় মিলের তুলনায় আমি সব খরচ দিয়েও আমার কম লাগছে ইম্পোর্টের ক্ষেত্রে, তাহলে উনি কেন স্থানীয় বাজার থেকে কিনবেন? এটা তো স্বাভাবিক। এখন আসলে গত 2 বছর ধরে আমাদের যেই পোশাক শিল্প মালিকরা, তারা মূলত আমদানিতে বেশি মনোযোগী হচ্ছে। আপনাকে একটা তথ্য দিই, গত 2024 সালে আমাদের এই সুতার আমদানি বেড়েছে 41% আগের বছরের তুলনায়। এবং এই 41% বেড়েছে মানে স্থানীয় যে মিলগুলো, এগুলোর চাহিদা কিছুটা কমে গেছে। এখন যেটা হচ্ছে, আমরা কথা বললাম 30 কাউন্টের সুতার একটা কমন আর কি, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই 30 কাউন্টের সুতা ইন্ডিয়া থেকে যদি আনে, আপনি জানেন আমাদের ইয়ার্নের কিন্তু বেশিরভাগ ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে আনলে সব ধরনের খরচ বাদ দিয়ে আমাদের স্থানীয়ভাবে যে মিলগুলো যেই পয়সায় দেয়, তার চাইতে প্রতি কেজি ইয়ার্নে 30 সেন্ট করে। 30 সেন্ট মানে আপনি ধরতে পারেন 35 টাকা বা 40 টাকার মতো। সব খরচ দিয়ে 25 থেকে 30 সেন্ট তাদের কম লাগছে। তো 25-30 সেন্ট না, তার যদি 10 সেন্ট, 5 সেন্টও যদি তার সেভ হয়, উনি কেন স্থানীয় মিল থেকে সুতা কিনবেন? আমি এই জায়গায় আপনাকে একটু বলি যে আমরা জানি যে এই যে ইয়ার্নের যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছিল, এটার পেছনে ছিল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে। অনেক মালিকরাই রেডিমেড গার্মেন্টসের বিজনেস করে, তাদের প্রয়োজনে নিজেরা গড়ে তুলছে। এখন কি তারা নিজেদের প্রোডাক্ট নিতেও ঝামেলা হচ্ছে কিনা, মানে যে এই কস্ট এফিসিয়েন্সির কারণে? আচ্ছা, যখন আপনার কস্টের দিকে, এখন যেই আলোচনাটায় আমি আসছিলাম যে এখন স্থানীয় মিলগুলো কেন তাহলে কম পয়সায় দিতে পারছে না, আমি আপনার কোশ্চেনের অ্যান্সারে আসবো। স্থানীয় মিলগুলো কেন, যদি ইন্ডিয়া পারে আমরা কেন পারছি না? এখানে আমি একটু সংক্ষেপেই বলে যাই।
ইন্ডিয়া গত 2-3-4 বছর ধরে তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোকে বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, বিশেষ করে যারা এক্সপোর্ট করে এক্সপোর্টারদেরকে। তার মধ্যে তাদের রোড ট্যাপ স্কিম বলে একটা স্কিম আছে, তাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনসেন্টিভ আছে, লেবারের ক্ষেত্রে ইনসেন্টিভ আছে, আরও বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেয়। তো আমাদের এখানকার যারা টেক্সটাইল মিল মালিক তাদের কথা হচ্ছে যে এই যত ধরনের সুযোগ সুবিধা, আবার রাজ্যভিত্তিক বিভিন্ন ধরনের সুবিধা তারা দিচ্ছে, সব কিছু মিলিয়ে তারা 20 থেকে 25 সেন্টের মতো একটা বাড়তি সুবিধা পায়। এখন উনি ওই যে বাড়তি সুবিধা যেটা পাচ্ছে, উনি চাইলে সেই কম দামে বা সেখান থেকে অর্ধেক উনি ছেড়ে দিতে পারেন, এবং তাই করছেন। তারা অনেকেই যারা এক্সপোর্ট করছেন তারা ইন্ডিয়ান এক্সপোর্টাররা বাংলাদেশি ইন্ডিয়ার স্থানীয় বাজারে যে দামে বিক্রি হচ্ছে তার চাইতেও কম প্রাইসে বাংলাদেশে এক্সপোর্ট করছে। এটি হচ্ছে আমাদের, এটি ডাম্পিং বলে আমাদের টেক্সটাইল মিলারদের দাবি। এটি কিন্তু আমরা এটা সত্যতা যাচাই করতে পারিনি, এটা একটা দাবি তাদের। আবার বাংলাদেশে একই সময়ে কিন্তু এই আমাদের টেক্সটাইল মিলগুলো আপনি জানেন যে আমরা তো এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, ফলে বেশ কিছু সুযোগ সুবিধা আস্তে আস্তে তুলে নিতে হবে। যেমন স্থানীয় সুতা ব্যবহার করলে এর উপরে ব্যবহার করে যদি পোশাক রপ্তানি করা হয়, ওই পোশাকের উপর 4% বা একসময় 5% ছিল ক্যাশ ইনসেন্টিভ। সেই ক্যাশ ইনসেন্টিভটা কিন্তু কমে এখন 1%-এ নামিয়ে এনেছে সরকার। তো স্থানীয় মিলগুলো চিন্তা করতেছে, তারা আগে চিন্তা করতে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি স্থানীয় সুতা ব্যবহার করি তাহলে এরকম একটা সুবিধা আমার আছে। যেহেতু এই সুবিধা তার অলমোস্ট শেষ হয়ে গেছে, ফলে তারা ডিসকারেজ করছে। আবার একই সময়ে বাংলাদেশে গত 2 বছর ধরে কিন্তু ইউটিলিটির কস্ট বেড়েছে, ফলে এদিক থেকেও কিন্তু তার খরচ বেড়ে গেছে। আরও অন্যান্য বেশ কিছু খরচ তার, যেমন নতুন মজুরি বাস্তবায়ন হয়েছে টেক্সটাইলেও, সেখানেও তার খরচ বেড়েছে। ইউটিলিটি বলতে গ্যাস, বিদ্যুৎ, এগুলোর একদিক দিয়ে খরচ বেড়েছে, আবার কোয়ালিটি গ্যাস দিতে পারছে না, অর্থাৎ গ্যাসের ক্রাইসিসও আছে। ফলে তার আবার বাড়তি ডিজেল কিনতে হচ্ছে, তাকে অন্যান্যভাবে ম্যানেজ করতে হচ্ছে, ফলে তার কস্ট বেড়ে গেছে। এসব কারণে একদিক থেকে এদের কস্ট বেড়েছে, অন্যদিক থেকে ইন্ডিয়ানরা সরকারের সুবিধা পেয়ে একটু কম দামে দিতে পারছে, যার কারণে আসলে এরা প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে গেছে। এই যে এবার আপনি যেটা বলছিলেন যে মানে আমাদের অনেকের নিজস্ব যে মিল আছে, নিজস্ব মিলও যদি থাকে তার তো এই সবগুলো কস্ট তার ক্ষেত্রেও হচ্ছে। তো ফলে অনেকে আসলে নিজস্ব মিল থাকলে, একটা নিজস্ব মিল থেকে তো ওনার যার গার্মেন্ট ফ্যাক্টরি আছে ওনার হয়তো কিছুটা ব্যবহার হবে, বাকিটা তো ওনার বাইরে বিক্রি করতে হবে। তো এই প্রবলেম আসলে সবারই, যার গার্মেন্ট শিল্প আছে তারও সমস্যা, যার গার্মেন্ট শিল্প নাই তারও সমস্যা, অর্থাৎ সব ধরনের স্পিনিং মিল মালিকরাই অলমোস্ট এখন এই সমস্যাটার মধ্যে আছে। এই যে এই বিনিয়োগের একটা বড় অংশ ব্যাংক থেকে নেওয়া হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে, এখন যদি এই কারখানাগুলো বন্ধ হয় বা প্রোডাক্ট তৈরি করার পর সেল না করতে পারে, এটা বড় ধরনের একটা প্রভাব ফেলবে, হয়তো টোটাল মার্কেট পোশাক খাতেই একটা প্রভাব ফেলবে। এই জায়গায় সরকারের কোনো জায়গা থেকে আপনি বক্তব্য পেয়েছেন কিনা, তারা এই যে ব্যবসায়ীদের প্রবলেম তারা এটাকে রেকগনাইজ করছে কিনা? সরকার ব্যবসায়ীদের সমস্যাটা কি ফিল করছে যে হ্যাঁ, মানে ব্যবসায়ীদের যে কিছুটা তারা প্রেশারের মধ্যে আছে এটা ফিল করছে, কিন্তু আসলে দেখুন মানে সরকার ফিল করলেও কিন্তু কিছু কিছু জায়গায়, যেখানে ধরুন এখন গ্যাসের যে ক্রাইসিস, এই রিসেন্ট টাইমে একদম ভেরি রিসেন্ট হয়তো কিছুটা পরিস্থিতির উন্নতি হয়েছে গ্যাস সাপ্লাই, কিন্তু ওভারঅল যে চাহিদা অনুযায়ী তো গ্যাস সরকার দিতে পারছে না। এখন এটি সরকার ফিল করলেও সরকারের সেই সক্ষমতার মধ্যেই নেই, সরকার কি করবে? অথবা আমরা যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন করতে যাচ্ছি, ফলে তাকে ধীরে ধীরে ক্যাশ ইনসেন্টিভ কমিয়ে আনতে হবে, উনি সরকার আর চাইলে ক্যাশ ইনসেন্টিভ দিতে পারবে না, ফলে সরকারকে এটি করতে হবে। তো আসলে ফিল করলেও এই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে সরকার খুব বেশি কিছু করার নাই। তবে হ্যাঁ, সরকারের যে একেবারেই করণীয় নেই তা কিন্তু না। আপনার কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেস, দুইটা জায়গাতেই যদি সরকার উন্নতি করতে পারে, বিশেষ করে এই যে গ্যাসের সমস্যা সরকার যদি একটা লং টার্ম প্ল্যান নিয়ে এগোতো, নিশ্চয়ই সরকার গ্যাসের সমস্যা সমাধান করতে পারত। তারপরে এই বন্দর, কাস্টমস, আমদানি রপ্তানির সঙ্গে যেই সরকারি বেসরকারি যে সংস্থাগুলো আছে এগুলোর দক্ষতা বাড়ানো, আমাদের এই যে লজিস্টিক্স যেই বিষয়টা আছে, আপনি জানেন বাংলাদেশে টোটাল কস্টের ক্ষেত্রে 15% লজিস্টিক্সের কস্ট হয়, অথচ এটা গ্লোবাল অ্যাভারেজ হলো 7%, আমাদের দ্বিগুণেরও বেশি কস্ট হচ্ছে। তো এই কস্ট তো আসলে ব্যবসায়ীদের পকেট থেকে যাচ্ছে। এখন এসব খরচ যদি কমিয়ে আনা যেত তাহলে তারা তো প্রতিযোগিতায় আবার কিছুটা এগোতে পারতেন, সেই জায়গায় সরকার আসলে সেভাবে সাপোর্ট দিতে পারছে না।
আমি আপনার কাছে দুইটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের এই অপশন আছে কিনা যে আমরা ইন্ডিয়া থেকে যেহেতু আমদানি করে ইউজ করছি সেই জায়গায় কোনো ধরনের ট্যাক্স ইম্পোজ করা, আলাদা করে ভ্যাট বা আলাদা করে কোনো ধরনের শুল্ক চাপানোর কোনো সুযোগ আছে কিনা, থাকলে সেটা হবে কিনা। আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখছি যে পোর্টগুলোতে মাসুল বাড়ছে, এইটার কারণে হয়তো বা এই যে আমদানি রপ্তানি দুটাই খরচ বাড়বে। এই খরচ বাড়লে বাংলাদেশের ইন্ডিয়া থেকে যে তুলা ঢোকে এটা বোধহয় বাই রোডে ঢোকে, সেই ক্ষেত্রে আসলে এই প্রভাবটা কি আরো বড় হবে কিনা? আচ্ছা, আপনি একটা কথা বলেন যে আমাদের ট্যাক্স ইম্পোজ করার সুযোগ আছে কিনা। সরকার চাইলে ট্যাক্স ইম্পোজ করতেই পারে, কিন্তু সরকার ট্যাক্স ইম্পোজ করার আগে সরকারকে চিন্তা করতে হবে এই যে ট্যাক্স ইম্পোজ করবে এটার উদ্দেশ্য হচ্ছে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়া। কিন্তু স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে গেলে তো আবার আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার মানে হচ্ছে আপনি এটি কম দামে পাচ্ছেন এখন, তাহলে আপনি ট্যাক্স ইম্পোজ করার অর্থ হচ্ছে এটিকে আপনি এখন এটা বেড়ে যাবে। তার মানে যারা রপ্তানি করবে, রপ্তানিকারকরা আবার প্রতিযোগিতায় পিছিয়ে যেতে পারে, কারণ রপ্তানিকারকদের তো আরও প্রতিযোগী দেশ আছে, ফলে সেই তুলনায় সেখানে তো তারা পিছিয়ে যেতে পারে। ফলে চাইলেই যে সরকার ট্যাক্স ইম্পোজ করতে পারবে এমন নয়। তবে হ্যাঁ, যদি সরকার বা বাংলাদেশ এটা প্রমাণ করতে পারে যে ইন্ডিয়ান রপ্তানিকারকরা ডাম্পিং করছে, অর্থাৎ তারা স্থানীয় বাজারে যে প্রাইসে বিক্রি করছে তার চাইতেও কম প্রাইসে বাংলাদেশে তারা বিক্রি করছে, সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ দিতে পারবে। অভিযোগ সেটি শুনানি হবে নিশ্চয়, বা সেটি যদি বাংলাদেশ প্রমাণ করতে পারে তাহলে বাংলাদেশ অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করতে পারবে। তো সেই একটা সুযোগ আছে। এখানে আমি আরেকটা বিষয় বলে নেই, সেটি হচ্ছে আমাদের কিন্তু রপ্তানির ক্ষেত্রে বা আমাদের স্থানীয় টেক্সটাইল মিল মালিকদের বড় অভিযোগ হচ্ছে বন্ড মিসইউজ। বন্ড হচ্ছে কি, আমাদের যে পোশাক রপ্তানিকারক যারা, তারা তো শুল্কমুক্ত সুবিধায় সব ধরনের কাঁচামাল আমদানি করতে পারে। তো শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট গুদামে রেখে সেটি দিয়ে তৈরি করে পোশাক রপ্তানি করতে হবে। আর যদি স্থানীয় বাজারে এটি বিক্রি করতে হয় তাহলে এটির উপরে 40 থেকে 90% পর্যন্ত শুল্ক কর আছে। এখন অনেকে যেটি করছে, আমদানি করার পরে এই সুতা বা এই কাপড় মানে ফ্যাব্রিক এগুলো স্থানীয় বাজারে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। এতে দুইটা লস হচ্ছে, একটা হচ্ছে সরকার রাজস্ব হারাচ্ছে, আবার এই যে আপনি বিদেশ থেকে কম দামে আনা এই ফ্যাব্রিক আপনি স্থানীয় বাজারে বিক্রি করে দেওয়ার ফলে যে সমস্যাটা হচ্ছে যে স্থানীয় যে শিল্প মালিকরা আছে তারা অসম প্রতিযোগিতার মুখে পড়ে যাচ্ছে। একটা বিষয় ছোট করে একটু বলবেন যে বিষয়টা হচ্ছে যে ওই বন্ডেড ওয়্যারহাউস থেকে বিক্রি করা যায় 32%, এইটা কি কোনো ধরনের প্রভাব ফেলছে কিনা? এই সংখ্যা কি আগে কত ছিল, এখন কেন 32% করা আচ্ছা, হলো? 32% মানে হচ্ছে যারা এই টেক্সটাইল যারা নিট পোশাক বানাবে তারা তো আসলে ইয়ার্ন কিনে, তো ইয়ার্ন কিনলে পোশাক বানানোর এই প্রক্রিয়ার মধ্যে তারা সরকারের একটা অনুমোদন আছে যে 32% পর্যন্ত ওয়েস্টেজ অনুমোদন, মানে আপনার 32% পর্যন্ত লস হচ্ছে এটা মেনে নেয়। এখন কারো যদি 32% লস না হয়ে লসটা 20% হয় বা এভারেজ, যদি অনেকেই বলছেন টেক্সটাইল মিল মালিক, ইভেন আমরা কাস্টমসের সাথে কথা বলছি, তাদেরও বক্তব্য হচ্ছে এটি আসলে 32% ওয়েস্টেজ হয় না। তাহলে আপনি অনুমোদন করে রেখেছেন 32%, মানে 32% বাড়তি ইয়ার্ন আনার অনুমোদন দিয়ে রেখেছেন, কিন্তু লস হচ্ছে অ্যাকচুয়ালি 20। তাহলে যদি বাড়তি 12%, এটা তো উনি বাইরে বিক্রি করে দেওয়ার সুযোগ আছে শুল্কমুক্ত সুবিধায় এনে। তো ফলে এটিও একটি কারণ হতে পারে, এবং এটি একটা সময় কম ছিল, তারপরে বেড়েছে, আবার কমেছে। এখানে এক ধরনের টানা হেঁচড়া চলে, অর্থাৎ গার্মেন্ট মালিক এবং টেক্সটাইল মিল মালিক, তো এই দুই পক্ষের মধ্যে যারা শক্তিতে একটু এগিয়ে যেতে পারে তারা আদায় করে নিতে পারে। বিষয়টা অনেকটা এই ধরনের আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপনার রিপোর্টের মোটামুটি একটা ইনসাইট ইনফরমেশন দেওয়ার জন্য। দর্শক, আমরা দেখছিলাম যে আমাদের যে প্রতিবেদনটি ছাপা হয়েছে তার একটা ভিতরের খবরগুলো জানার চেষ্টা করছিলাম যে আসলে কিভাবে এই বাংলাদেশের টেক্সটাইল খাতের মধ্যে যে সুতার মিলগুলো আছে তারা মানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, এই বিষয়টা জানছিলাম। আমাদের টিভিএস ইনসাইট আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো মতামত থেকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।